ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আমরা জানি যে প্রত্যেক দর্শক বন্ধু যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে এই ক্যান্সার শব্দটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন থাকেন, নিজেদের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য। কিন্তু আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আপনাদেরকে এমন একটা গল্প আমি শোনাবো যে গল্পটা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ, ক্যান্সারের 4th স্টেজ, যখন ডাক্তাররা সমস্ত আশা ছেড়ে দিয়েছেন, পরিবার চিন্তা করতে পারছেন না যে এরপর কি হবে। ভাবতে পারেন এরপরেও একজন সুস্থ একটি সন্তানের জন্ম দিতে পারেন। অবাক লাগছে না? আমারও অবাক লেগেছিল যখন আমি প্রথম গল্পটা শুনলাম। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছে ক্যান্সার সার্ভাইভার বৈশালী। নমস্কার বৈশালী, ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক স্বাগত। আর সব থেকে বড় কথা, মানে আমাদের দর্শক বন্ধু যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে এই বার্তাটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তার পাশাপাশি আজকে আমাদের চ্যানেলের জন্য, মানে তোমাকে যে আমরা পেয়েছি, এটাও আমাদের একটা বিরাট আনন্দের। একটু আমি তোমার কাছে দু একটা কথা শুনবো। আমি দেখছি যে ওর ছোট্ট শিশু এত মিষ্টি করে আমার দিকে তাকিয়ে আছে, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই দৃষ্টিটা না, মানে কোনো কিছু ভাষায় বর্ণনা করা যায় না। ওর একটা নিজস্ব ভাষা আছে। আমি বৈশালীর কাছে আসবো। হ্যাঁ, জীবনে যখন সব দিক দিয়ে মনে হয়েছিল যে এবার শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কোন জায়গাটা থেকে ঘুরে বলতে পারো আমার মা বলবো, আমার মা হচ্ছে আমার স্ট্রেংথ পাওয়ার লাইফে। ঠিক আছে, আমার মা আমাকে একটা কথাই শিখিয়েছে যে মানুষ একটা হাত একটা পা নিয়েও কিন্তু বাঁচতে পারে। তো ঠিক আছে, যেটা হয়েছে সেটাকে তো ভেবে থাকলে তুমি তো আরও ডিমোটিভেট হয়ে যাবে। তোমাকে ভাবতে হবে, তোমাকে সুস্থ হতে হবে। অ্যাকচুয়ালি আমার মাথাতে এই মোটোটাই কাজ করতো। আমি আয়নার সামনে দাঁড়াতাম আর নিজেকে নিজে দেখে ইন্সপিরেশন পেতাম ডে বাই ডে। যখন আমার হেয়ার ফল হয়েছে, আইল্যাশ ফল হয়েছে, আমার নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এরকমও গেছে আমি নিজেকে নিজেকে দেখে চিনতে পারিনি, ভয় পেতাম যে এটা আমি সত্যি। কিন্তু আফটারঅল আমি সেটা ভাবতাম যে ঠিক আছে, এই রূপ বলো, হেয়ার বলো, এগুলো সাময়িক ব্যাপার, এগুলো ফেরত আসবে। কিন্তু আমি যদি ভাবি যে আমি কিরম দেখতে হয়ে গেছি, যদি আমি ডিমোটিভেট হয়ে যাই, তখন কিন্তু কোনো মেডিসিনও আমার কাজ করবে না। তো স্ট্রং থাকতে হবে। আমি সেটাই ভাবতাম যে আমাকে সুস্থ হতে হবে। তো এইটাই আর কি, এটাই ভাবতাম আর সামনের দিকে এগিয়ে যেতাম। ফার্স্ট দিনই আমার কষ্ট হয়েছিল, যেদিনকে অনেক হেয়ার ফল হয়েছিল। তারপর হেয়ার ফল হলে আমি পেছন দিক ঘুরে তাকাতামও না যে আমার হেয়ার ফল হচ্ছে বলে। ঠিক আছে, বি ন্যাচারাল, এখন তো সবই ঠিক আছে একদম। তারপর সেই দিনটা কিরকম ছিল যেদিনকে তুমি জানলে যে এত কিছু ওভারকাম করে তুমি মা হতে চলেছো? মানে সেটা তো খুবই স্পেশাল আমার কাছে। আমার মনে আছে আমি যখন ফার্স্ট জানতে পারি, তখন আমি সবার ডক্টরকে, ফার্স্টে মাকে বলেছিলাম, তারপর ডক্টরকে টেক্সট করেছিলাম যে ডক্টর এরকম, যে ডক্টর তো ভীষণ হ্যাপি। ডক্টর আমাকে মেনি কংগ্রাচুলেশন বলে একটা এরকম বড় মেসেজ পাঠিয়েছিল। তারপর ডক্টরের কাছে এসেছিলাম টেস্ট, আর আমি ভাবতে পারিনি, কারণ আমি অপারেশনের পর জানতে পেরেছিলাম যে আমার মনে হয় 8 মান্থে বেবিটাকে বার করে নিতে হবে, যেহেতু আমার একটা ওভারি ছিল। তো সেটা হয়নি, আমার ফুল মান্থের বেবি, আর ভীষণ জলি, ভীষণ দুষ্টু বলতে পারো। ঠিক আছে, আর একদম হেলদি। তো সেই ফিলিংসটাই আলাদা। মা শব্দটা আমি জানতাম যে একদম ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু অনেক যে লেন্দি। মা বলতো যে তুই যখন মা হবি বুঝতে পারবি মার অর্থটা কি। এখন আমি একদম খুব ভালো করে সেটা ফিল করি যে সত্যি মা হওয়াটা না, খুব একটা ইজি নয়। হয়তো প্রেগনেন্সি বা ডেলিভারি সেগুলো তোমার যেটা বি ন্যাচারাল সবার যেমন হয়, কিন্তু মায়ের মর্মটা যে মা হয় সে তখনই সে বুঝতে পারে। একদম তাই। আমি একটু তোমাকে জানতে চাইবো যে মাতৃত্বকালীন সময়টা তুমি ঠিক কিভাবে, একদিকে টেনশন আর একদিকে তুমি মা হতে চলেছো, এই দুটোর একটা কম্বিনেশন ছিল। 18তে প্রথম পলিসিস্ট ওভারি ধরা পড়ে। তারপরে তো ওটা আমার অপারেশন হয়। অপারেশন করার পর তখন আমার কিছু কেমোথেরাপি বা কিছু হয়নি। তখন ওটির পর ধরাই পড়েছিল ওটা ডিসজারমিনোমা বলে, বাট কিছু হয়নি, কারণ সেই জিনিসটা তখন বলেছিল ডক্টর রিমুভ করে দিয়েছিল। তো নেক্সট টাইম যখন ওটা 1 বছরের মাথায় রিল্যাপস করে, তখন আমার কেমোথেরাপি হয়, অনেক বড় সার্জারি হয়। 4 স্টেজ ছিল, এটাও আমি জানতাম না ইভেন। আমাকে ডক্টর কিছুদিন আগে আমাকে বলেছে যে এটা 4 স্টেজ ছিল। পেন সমস্ত কিছু, যার কেমোথেরাপি হয় সেই জানে সেটা কতটা কষ্টকর। তারপর যদি তুমি বলো যে প্রেগনেন্সির টাইমে, যেটা আমি বলতে পারি আমি প্রেগনেন্সিটা খুব এনজয় করেছি, কারণ আমি তোমাকে বলতে পারি আমি ও থাকাকালীন আমার সাথে আমি ভিডিও করেছি, নাচের ভিডিও করতাম। বাড়িতে খুব বকুনি খেতাম আমি যে এই অবস্থায় তুই নাচছিস। আমি খুবই মজা করেছি, রিলস বানাতাম বাড়িতে, খুব এনজয় করেছি।
এখন তো আমি অ্যাকচুয়ালি ঠিক আছি, কারণ আমার কেমোথেরাপির পর যে জিনিসগুলো হয়েছিল সেগুলো খানিকের জন্য, এখন আমার সব ফেরত এসছে। আমার হেয়ারও আছে, হেয়ার সুন্দর, হেয়ার আগের থেকেও বলে সবাই যে আগের থেকেও অনেক সুন্দর হেয়ার। তো এখন কোনো প্রবলেম নেই, এখনও বলে আমি ঠিকই আছি পুরো একটা। বাট বিয়ে হয়েছে তারপর আমার 2022-এর তোমার নভেম্বরে, আর বেবি তো 2024 জুনে হয়েছে। আমার প্রেগনেন্সিও হয়েছে তোমার 2023 ডিসেম্বর করে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। আমরা জানি যে ক্যান্সার শব্দটার মধ্যে এত ভয় লুকিয়ে আছে, কিন্তু তোমাকে দেখে মনে হয় আজকে আর সেটা মনে হচ্ছে না। মানে তুমি একটা নতুন জীবন দেখে নিয়েছো অলরেডি। তো যারা আজকে এই অসুখ নিয়ে চিন্তা করছেন বা এরা ভুগছেন, তাদের জন্য তুমি কি বলবে? ফার্স্টেই বলবো মনের জোর, সেটাকে রাখতে হবে। মনের জোর না থাকলে বড় বড় মেডিসিন, বড় বড় ইঞ্জেকশনও কাজ করে না। ডক্টর তো পাশে থাকবে, ফ্যামিলি থাকবে পাশে, বাট মনের জোরটা রাখতেই হবে। আর নিজেকে সবসময় ভাবতে হবে যে আমি সুস্থ, আমাকে হতেই হবে। কি করে হব আমি জানি না, আমাকে সুস্থ হতেই হবে। এই জিনিসটা বললেই আমার মনে হয় আমার অনেক বেশি পজিটিভ ভাইব পাওয়া যায়, যে আমি ভেতর থেকে যদি ভাবি যে আমি সুস্থ হবই, তো আমার মনে হয় ভগবানেরও সাধ্য নেই যে তোমাকে তোমার মায়ের কাছ থেকে বা ফ্যামিলি থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে। তো নিজেকে স্ট্রং থাকতে, যে আমাকে ভালো হতেই হবে। একদম এটাই। যে স্বপ্নগুলো একসময় একটা জায়গায় আটকে গিয়েছিল, তো আজকে কি আবার সেই স্বপ্ন দেখা শুরু করেছো? একদম, আমি স্বপ্ন দেখা স্টার্ট করেছি বলতে পারো। আমার কেমোর 1 মাস একটু কষ্ট হয়েছে, তারপরে আমার ওটাও হ্যাবিচুয়েট হয়ে গেছিলো। তাও আমি তোমাকে এখন হয়তো অনেক হেসে বলছি হ্যাবিচুয়েটেড হয়েছিল। তখন আমি মানে কেমো যখন আমাকে অ্যাডমিট থাকতে হতো, আমার মনে আছে 1 সপ্তাহ আগে থেকে আমি কারোর সাথে কথা বলতাম না, চুপ হয়ে যেতাম, আমাকে হসপিটালে যেতে হবে এটা ভেবে। তারপর তো তোমার হেয়ার আসার পরে, তারপর আমি ইভেন আমি তোমায় কি বলবো, মাথায় ক্যাপ পরে আমি কাজও করেছি। আমি অ্যাকচুয়ালি একজন মার্কেটিং প্রফেশনে ছিলাম, রিটেল মার্কেটিংয়ে ছিলাম। তো সেখানে আমাকে মাথায় ক্যাপ পরে আমি কাজ করেছি। আমাকে স্টোর থেকে আমার যে স্টোরের অনার, সে বলতো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার মাথায় কি হয়েছে, হেয়ার কোথায়, তুমি কাউকে বলবে না তোমার ক্যান্সার হয়েছে, তুমি বলবে তুমি তিরুপতিতে হেয়ার দিয়েছো। তো আমি সেইভাবেই কাজ করেছি, মাস্ক পরে, কোভিডের টাইমে ক্যাপ পরে, মাথায় চুল নেই, সেই অবস্থায় আমি কাউন্টারে কাজ করেছি। তো আমি কখনো বাড়িতে বসে থাকতাম না যে আমার শরীর খারাপ, আমার কেমো হয়েছে, আমি বাড়িতে বসে থাকবো। আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি ফলস হেয়ার পরে, আমার নিজের একটা রিলেটিভের বিয়ে ছিল, আইল্যাশ পরে, ফলস হেয়ার পরে, বেনারসি শাড়ি পরে রীতিমতো আমি কেমো চলাকালীন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি। তো স্বপ্ন কোনো মানুষেরই দেখো থেমে যায় না, স্বপ্নকে নতুন করে দেখতে শুরু করতে হয়। হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন খারাপ আসে, সেগুলোকে দুঃস্বপ্ন ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় বেশি জরুরি সবার পক্ষে। এই বিষয়গুলো মেনে চলতে হয়। এখন আমাকে যেটা ডক্টর বলেছিল, তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি বাড়িতে খাবে, ফাস্ট ফুড বাইরেরটা একটু অ্যাভয়েড করবে, আর স্পেশালি ফর ময়দা, তারপর তোমার চিনি, এইগুলোকে অ্যাভয়েড করতে বলেছে। বাট আমি মানি, আবার অনেক সময় নাও মানি, খেয়েও ফেলি, ঠিক আছে। আর কিছু রেস্ট্রিকশান আমার কিছু নেই, ডক্টর কিছু রেস্ট্রিক্ট করেনি আমাকে যে এইগুলো করো এইগুলো করো না। নর্মাল লাইফ যেমন লিড করে সবাই, আমি নর্মাল লাইফই লিড করছি, কোনো প্রবলেম নেই। শুধু একটা যে হ্যাঁ, চাকরিও করছি। আমি রিসেন্ট একটা কথা বলি, আমি যেখানে ট্রিটমেন্ট হয়েছে, যে ডক্টর আমার ট্রিটমেন্ট করেছে, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, আমি মানে তোমাদের মাধ্যমেই আমি থ্যাংক ইউ বলেছি, তাও সবাইকে বলতে চাই, আমি রিসেন্ট সেখানেই জয়েন করেছি অপারেশন ডিপার্টমেন্টে। আমি মানে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওখান থেকে, আমি চাই সেটা ফুলফিল করতে, আরও ভালো কিছু করতে, আর সামনের দিকে আরও এগিয়ে যেতে। তো থ্যাংক ইউ মেডিকা, থ্যাংক ইউ অরুণব রয়। আমি তোমাদের মাধ্যমে আরও সবাইকে জানাতে চাইলাম যে আমার একটা অনেক দিনের ড্রিম এটা পূরণ হয়েছে। আর এই যে দুষ্টু সে আছে, আর তার জন্যই মানে সেও এখানেই হয়েছে, একজন ডক্টরের হাতে, ডক্টর চন্দ্রিমা দাশগুপ্ত। এরা আমার কাছে ভগবান, ডক্টর চন্দ্রিমা দাশগুপ্ত, ডক্টর অরুণব রয় হয়তো থাকলে, হয়তো ওনারা আছে বলেই হয়তো আমি ভালো আছি। আমি তোমায় বলি, এতদিন তোমার ধরো 2021-এ আমার কমপ্লিট হয়েছে, তো সব এই 2 বছর আমি এসেছিলাম অ্যাজ আ পেশেন্ট হিসাবে, এখানে ইনভিটেশন দিয়েছিল, আমাকে ইনভাইট করেছিল, এসেছিলাম। আজকে আমি এখানে ইনভিটেশন পেয়েছি, তারপরেও আমি আজকে এখানকার স্টাফ, তো টোটাল পুরো আলাদা। আর আজকে আমি, তোমরা হয়তো দেখেছো, আজকে আমি এখানেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। তো একটাই কথা বলি, এই দিনটা সবার কাছেই মানে যাদের ক্যান্সার হইবে তার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমার কাছেও ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আমি চাই সবাইকে যেটা বলতে, যে একদম ভালো থাকো, ক্যান্সার নর্মাল একটা জিনিস, এখন একদমই নর্মাল হয়ে গেছে। আগে আমরা ভাবতাম যে ক্যান্সার মানে অনেক কিছু, এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রং থাকতে হবে, আমাদের নর্মাল পেশেন্টের থেকেও আমাদের ভালো থাকতে হবে। আমরা জানি যে আমরা একটা জায়গা থেকে এসছি, কষ্ট করে এসছি, কিন্তু সেইগুলো ভুলে আমি বলবো সামনের দিকে এগিয়ে চলো, ভালো থাকো, আনন্দে থাকো, যতদিন আছো আনন্দে খুশি যা ইচ্ছা তাই করো। শুধু একটু রেস্ট্রিক্ট বাইরের ফাস্টফুডটা, যেটা আমিও শুনি না, বাট তোমরা একটু শোনো, কারণ সেটা খুব জরুরি, ফাস্টফুডটা একটু অ্যাভয়েড করো বাইরের। বৈশালীর গল্প শুনলাম, কিন্তু বৈশালীর এই জার্নিতে যার সেবা, যার আগলে রাখাটা বৈশাখীকে এই লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন বৈশালীর মা, মানে কাকিমা।
কাকিমা, আপনাকে ইমেজ বেঙ্গলে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমরা তোমাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা হেলথের উপরে প্রচুর কাজ করি, কিন্তু আজকের দিনে এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এটা সব থেকে সাকসেসফুল স্টোরি। আমি তার আগেও আপনার সঙ্গে কথা বলছিলাম, আমি জানি যে আপনি আমাকে অনেক কিছু শেয়ার করছিলেন, কিন্তু দর্শক বন্ধুদের আজকে কি বলবেন? দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, যে যারই ক্যান্সার হোক না কেন, প্রত্যেক মা বা বাড়ির পেশেন্টকে, প্রত্যেক বাড়ির ফ্যামিলির লোককে কেয়ার করতে হবে, খুব ভালো ওদেরকে সময় দিতে হবে, মনে জোর দিতে হবে, আর সবসময় তাদের সঙ্গে থাকতে হবে। আর ডাক্তারের সাথে সবসময় একটা যোগাযোগ রাখতে হবে, ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, বারবার করে জিজ্ঞেস করতে হবে কী হলে কী হবে। আর ডাক্তার যদি না, আজকে আমাদের ডক্টর যদি না আমার মেয়ের সঙ্গে আজকে এতখানি সহযোগিতা করতো, আমি বোধহয় মেয়েকে সুস্থ করতে পারতাম না, সত্যি কথা। ডক্টর, আমরা আপনার কথা শুনেছি, আপনি যেটা বলছিলেন যে একদম মাইনাস থেকে, মানে শূন্যও বলবো না, মাইনাসে চলে গেছিলেন, এবং সেখান থেকে আজকে যখন এই ছোট্ট শিশুটার সাহচর্য পাচ্ছেন, মানে ওর সান্নিধ্য পাচ্ছেন, এই দুটো জায়গা মানে কীরমভাবে কানেক্ট করবেন? এইটা তো একটা মানে কি বলবো, উপরি পাওনা আমার কাছে, সত্যি কথা বলছি। ওকে পেয়ে যেন, আমার একটা নাতিও আছে, ওকে পেয়ে যেন আমি একদম ভাই সারাটা দিন আমার কেটে যায়, সত্যি কথা বলি। আর মেয়ে তো আমার আছেই। আছি কোথাও যাইনি, এত তাড়াতাড়ি যাবো না, আছি। অনেক কষ্ট করে মেয়েকে সুস্থ করেছে, এক একটা দিন আমার কাছে বিভীষিকা গেছে, বলতে পারবো না আমি। আর কি বলবো, ও ডক্টর উনবর রায় আমাকে একটা কথাই বলেছিলেন, যে আপনাকে আর এই রোগের জন্য কোনো দিন আসতে হবে না। আমি অপারেশন করলাম, আর যখন কেমোর কথা বলেছিলাম, আমি বলেছিলাম ডক্টর এখনই কেমো লাগবে? বলছে তাহলে আপনি একটা কাজ করুন না, কেমো দিতে মানে মেয়েকে বাড়িতে বসিয়ে রেখে দিন, তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবেন। রেগেই গিয়েছিলেন, কেননা আমার তখন একটু অসুবিধা ছিল, একটু অপারেশনের সাথে সাথেই তো এটা হয়েছে, কেমোটা অপারেশন হয়েছে, একটা খরচা, তারপর কেমো। আমার বাড়ির লোক ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে, মিথ্যে কথা বলবো না, খুব সাপোর্ট করেছে। আমার ফ্যামিলির বন্ডিং ভীষণ ভালো আছে, তারা না পাশে থাকলে আমি এতটা বল পেতাম না, সত্যি কথা। ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে যে সাকসেসের স্টোরিটা সত্যি আমাদের কাছে সিনেমার গল্প বলুন বা রূপকথার গল্প বলুন, সেটার মতোই মনে হয়, কিন্তু সেই রূপকথার সেই গল্পটাকে যিনি সফল করেছিলেন, যার হাত ধরে সেই সফলতা এসেছিল, তিনি হচ্ছেন গাইনি অঙ্কো সার্জন ডক্টর অরুণাভ রয়। স্যার, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বৈশালীর সাথে কথা বললাম, এবং কথা বলার পর যেটা মনে হলো যে এই যে লড়াইটা আজকের দিনটা যে এসেছে, সেই লড়াইটা ছিল বলে। তো আপনি সেই সময়ে অনেক কিছু দেখেছেন, অনেক জটিলতাও দেখেছেন, তো এই বিষয়টা নিয়ে আজকে আপনার কাছে একটু শুনবো কথা। দেখুন, এই রোগটার ডায়াগনোসিস যখন হয়, তখন পেশেন্ট এবং তার পরিবার, তাদের কাছে মনে হয় যে দুনিয়াটা শেষ হয়ে এলো, অন্ধকার নেমে এলো। সে জায়গায় বৈশালীকে সামনে রেখে আমি বলতে চাই যে আজকের দুনিয়ায় উন্নত চিকিৎসা এবং সঠিক সময়ে রোগ নির্ধারণের মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গায় নেই যেখানে সেই কথাটা বলতে পারি যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। তার উদাহরণ আমাদের পাশেই বসে আছে, ওর গল্প ওর থেকে শুনেছেন। কিন্তু যেটা হয় আর কি, যে আমাদের এই চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং প্রায় সারা জীবনের জন্য। বৈশালী আমাদের কাছে এখনও ফলো আপের জন্য কিন্তু রেগুলার আসে, সেটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট, যেখানে রোগীর চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে, সে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পরেও ফলো আপ চলে। তো এই সম্পর্কটা বিটুইন দ্য পেশেন্ট, রিলেটিভ এবং ডক্টর অর ট্রিটিং টিম, একজনের দ্বারা চিকিৎসা হয় না। ক্যান্সার চিকিৎসার জন্য একটা টিম কাজ করে, সার্জনের টিম আছে, অনকোলজিস্ট আছেন যারা কেমোথেরাপি কিংবা রেডিয়েশন থেরাপি দেন, সাইকোলজিস্ট আছে যারা পেশেন্টের সেই যে দুঃসময় তাদেরকে মানসিক দিকটা যাতে স্টেবল থাকে সেটাকে, এবং তার পরিবারের লোকজন স্টেবল থাকে সেটাকে তুলে ধরা। স্যার, আমি একটা প্রশ্ন করব যে কোন স্টেজে বৈশালী আপনার কাছে এসেছিল? বৈশালী অ্যাডভান্স স্টেজ নিয়ে এসেছিল, মানে যে টিউমার, যে ক্যান্সারের ডায়াগনোসিস ছিল, সেই ডায়াগনোসিস হিসাবে স্টেজ 4, কারণ সেটা ওর ওভারি ছাড়িয়ে ওর ইন্টেস্টাইন কোলন, মানে যেখানে আমাদের পায়খানার রাস্তা, সেটা ভেতরে ঢুকে গেছিলো। দ্যাট ইজ অ্যান অ্যাডভান্স স্টেজ। তো
ওর চিকিৎসা করা এবং অন্যদের চিকিৎসা করার মধ্যে তফাৎ যেটা ছিল যে ইয়াং মেয়ে সারা জীবনটা সামনে পড়ে আছে। আগে যেমন চিরচারিত ধারণা ছিল যে ক্যান্সার হয়েছে মানে সব কিছু বের করে দাও, তাহলে পেশেন্ট বাঁচবে। কিন্তু ওর যা ডায়াগনোসিস ছিল এবং তাতে যেটা আমাদের সম্ভব ছিল, আমরা জানতাম যে উইথ দিস ডায়াগনোসিস ইন স্পাইট অফ অ্যাডভান্স স্টেজ শি ক্যান হ্যাভ আ গুড লাইফ। তো গুড লাইফ না, শুধু ক্যান্সার থেকে সেরে বাঁচাটাই গুড লাইফ নয়, কোয়ালিটি অফ লাইফ ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এবং সেই কোয়ালিটি অফ লাইফে সব কিছু আছে, কর্মক্ষমতা, মা হওয়ার ক্ষমতা, বিয়ে হওয়ার ক্ষমতা, রেগুলার হরমোন এবং মাসিক হওয়ার ক্ষমতা। একটা মেয়ের জীবনে এই সব কিছুই ইম্পর্ট্যান্ট। তো ওই সময় সব কিছু বের করে দেওয়ার প্রথম যেটা এফেক্ট হতো যে ও মেনোপজাল হয়ে যেত ওই বয়সে। তো একজন মহিলার মেনোপজ হয় 50-55-তে, কেউ যদি 20-23 বছরে মেনোপজ হয়ে যায় তার সাংঘাতিক শারীরিক সাইড এফেক্ট হয়। সেই জিনিসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওর টিউমার এবং রেকটামটা বাদ দিই, কিন্তু ইউটেরাস এবং ওভারিটা, অন্যদিকের ওভারিটা ধরে রাখা হয়, যাতে করে ভবিষ্যতে শি গেটস আ চান্স টুয়ার্ডস নর্মাল মেনস্ট্রুয়েশন, নর্মাল ঋতুচক্র, ম্যারেজ অ্যান্ড চাইল্ড বিয়ারিং। দ্যাট ওয়াজ আওয়ার ড্রিম অ্যাজ আ টিম। সেই টিমটা হচ্ছে ট্রিটিং ডক্টরস টিম, পেশেন্ট এবং পেশেন্ট রিলেটিভ। এটা একটা ত্রিভুজ। আমি সবসময় পেশেন্টদের বলি এটা একটা ট্রায়াঙ্গেল, যদি একে অপরের হাত ধরে রাখি তবেই ট্রায়াঙ্গেলটা থাকবে, ছেড়ে দিলে সমান্তরাল হয়ে যাবে, সমান্তরালে হয় না, ত্রিভুজটাকে ধরে রাখতে হবে। সেই ত্রিভুজ হিসাবে আমরা এই স্বপ্নটা দেখি তখন যে হয়তো আমরা কোনো দিন এই জায়গাটায় আসতে পারবো যেখানে বৈশাখী রোগমুক্ত হয়ে তার নর্মাল জীবনে ফিরে গিয়ে ও হয়তো বিয়ে থা করে she can become a mother, and that dream has come true. So she came out of the disease, সার্জারিতেই শেষ হয়নি, ওকে কেমোথেরাপি নিতে হয়েছে, যার জন্য আপনারা জানেন কেমোথেরাপির সাইড এফেক্টস কি। একটা 23 বছরের মেয়ের মাথার যে সব চুল পড়ে যায়, ও যেই কর্মক্ষেত্রে তখন ছিল সেখান থেকে ওকে অনেক কিছু ডিফিকাল্টি ফেস করতে হয়। আই উইল নট গেট ইন টু ইট, বাট শি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিউটি ইন্ডাস্ট্রি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেখানে ওর পুরো হেয়ার লস হয়ে গেছে। সো দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট টাইম। ওর একবার কেমোথেরাপির খুব একটা রেয়ার বাজে সাইড এফেক্ট হয় যে পুরো শরীরে র্যাশের মতন বেরিয়ে যায়। সেখান থেকে ও একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসে আমাদের কাছে যে ক্যান্সারটাই পুরো স্কিনে ছড়িয়ে গেছে, সেটা ছিল না, ওকে বোঝাতে হয়। ঠিক আছে, সেই দিনগুলো খুব মানে খুব বেদনাদায়ক এবং খুব দিশেহারা দিন ছিল আমাদের সবার জন্যই। সারা রাত মেয়ে মা ঘুমোয়নি, কাঁদতে কাঁদতে এসেছে যে আমার মেয়ের তো সারা শরীরে স্কিনে ক্যান্সার ছড়িয়ে গেছে। সেটা হয় না। মা হওয়া, সেই মা হওয়ার জন্য আলাদা কি পদ্ধতি? কোনো কিছু পদ্ধতি নিতে হয়নি। বাই গডস গ্রেস বৈশাখী কেমোথেরাপি শেষ করে তারপরে তার একটা একটা স্পেসিফিক টাইম থাকে, যখন আমরা বলি যে এর মধ্যে ইউ শুড নট গেট প্রেগন্যান্ট, সেই সময়টাও ভালো করে পার করে। তো ডেঞ্জার জোনটা পার করার পরে ওর পছন্দের মানুষের সঙ্গে, ছেলের সঙ্গে বিয়ে হয়, অ্যান্ড দেন উইদিন আ ইয়ার দে কনসিভড। আমি একটু জোর দিয়েছিলাম যে তোরা কিন্তু আনলাইক আদার কাপলস, তোদের কিন্তু প্রেগনেন্সিটার জন্য তাড়াতাড়ি ভাবতে হবে, কারণ ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় এটা থাকে যে রোগটা যদি ফেরে, এটা থাকে। তো যার জন্য বলছিলাম, এবং ওরা সেই কথা কিন্তু মেনেছে, এবং বিয়ে করার প্রায় 1 বছরের মধ্যেই দে অ্যাটেইন প্রেগনেন্সি অ্যান্ড ন্যাচারালি। কোনো আইভিএফ, টেস্ট টিউব, কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিচ্ছু দরকার পড়েনি। একজন হেলদি কাপল যেভাবে প্রেগনেন্সি অ্যাটেইন করে নর্মালি, সেভাবে ওরা প্রেগনেন্সি অ্যাটেইন করে। ওর প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, যার জন্য ওকে বেঁধে আমরা এই হাসপাতালেই রাখি। আমাদের হাসপাতালের আরেকজন ডাক্তারবাবু, যিনি, আমি প্রেগনেন্সি ট্রিটমেন্ট করি না, সো সেই ডাক্তারবাবুর আন্ডারে, ডক্টর চন্দ্রিমার আন্ডারে ওর পুরো প্রেগনেন্সিটা কাটে, আন্ডার আ কম্বাইন্ড কেয়ার, অ্যান্ড শি ডেলিভার্ড আ হেলদি গার্ল, এগেইন ওমেন পাওয়ার, হেলদি গার্ল অ্যাট 9 মান্থস। সঠিক সময়ে সুন্দরভাবে সিজারিয়ানের থ্রুতে ডেলিভারি হয়, অ্যান্ড শি ইজ আ হ্যাপি মাদার উইথ আ 8 years old kid now. অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর সব থেকে বড় কথা, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এত বড় সাকসেসের গল্প যে আপনাদেরকে জানাতে পারছি। সাকসেস প্রত্যেকের এখানে ডাক্তারবাবু সাকসেস, বৈশালী সাকসেস, তো সকলের সাকসেস মিলে, হসপিটালের সাকসেস মিলে এত সুন্দর যে একটা বিষয় হতে পারে, সেটা সত্যি ভাবাই যায় না। তাই একটা কথাই, যে মনের জোর অনেক বড় সম্বল করে বৈশালী যেভাবে এগিয়ে গেছে, সেভাবেই মনে হয় সকলকে এগিয়ে যেতে হবে। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথে নিয়োগদেশের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।